আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাধ্যমিক গণিতে স্বাগতম। বন্ধুরা, আজকের এই পর্বে আমি আলোচনা করছি ঢাকা বিভাগ 2025-এর গণিত প্রশ্নের গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতির অংশ নিয়ে। এখানে প্রথম যে প্রশ্নটি আছে দেখতে পাচ্ছ 7 নম্বর বলা হয়েছে, দুইটা দৃশ্যকল্প দেয়া আছে। এখানে দৃশ্যকল্প 1, একটা খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 18 মিটার দূরে ভূমি স্পর্শ করে। আর দৃশ্যকল্প 2 আছে m = sec থিটা এবং n = tan থিটা। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে tan 7x = cot 8x হলে x এর মান নির্ণয় করো। তো ক নম্বর প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটার সমাধান করি। যে সমীকরণটা প্রশ্নে দেওয়া আছে সেটা প্রথমে লিখে নেওয়া হয়েছে, tan 7x = cot 8x। এখন আমরা যদি এখান থেকে x এর মান বের করতে চাই তাহলে দুই পাশেই যদি একই রকম অনুপাত আনতে পারি তাহলে সেটা বাদ দিয়ে, উভয় পক্ষ থেকে সেটা বাদ দিয়ে তারপরে x এর মানটা বের করা সহজ হয়। তো সেই কারণেই cotকে আমরা এইভাবে করে যে tan এ প্রকাশ করতে পারি। এটার যে পূরক কোণের একটা ব্যাপার আছে, পূরক কোণ 90 - 8x, 8x কোণের পূরক কোণ হচ্ছে 90 - 8x। তো সেই ক্ষেত্রে cot পরিবর্তন হয়ে tan হয়ে যায়। বা একটু অন্যভাবে বলতে পারি যে এখানে যদি বিজোড় সংখ্যক 90 নিয়ে এটাকে ভাঙা হয়, বিজোড় সংখ্যক 90 অর্থাৎ একটা 90 - 8x, তো সেই ক্ষেত্রে tan চেঞ্জ হয়ে cot হয়, অর্থাৎ cot 8x। এটাকে আমরা এইভাবে করে লিখতে পারি, tan 90 - 8x। তাহলে দুই পাশ থেকে tan বাদ দিয়ে দিলে এই পাশে 7x আর এই পাশ থেকে হচ্ছে 90 - 8x। যেহেতু x এর মান বের করব তাহলে x যুক্ত পদগুলোকে এক পাশে নিয়ে আসা হলো, -8x এ পাশে এসে প্লাস হয়ে গেল, আর ডান পাশে 90 থাকলো। 7x আর 8x যোগ করলে হয় হচ্ছে 15x = 90। তো তাহলে x = 15টা ওপাশে গিয়ে ডিভিশন, 90-কে 15 দিয়ে ডিভিশন করলে x এর মান পাওয়া যাবে হচ্ছে 6 ডিগ্রি। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে mn = 2√3 হলে থিটা এর মান নির্ণয় করো। m আর n এর মান উদ্দীপকে দেয়া আছে। m মানে হচ্ছে sec থিটা আর n হচ্ছে tan থিটা। তাহলে mn = 2√3 যদি হয় তো m আর n এর মান এখানে বসিয়ে দিলে sec থিটা * tan থিটা = হচ্ছে 2√3। সমীকরণ সমাধান করে এখান থেকে আমাদের থিটা এর মান বের করতে হবে। তো সমীকরণ সমাধানের একটা সাধারণ নিয়ম হচ্ছে যে এই যত ধরনের অনুপাত থাকুক না কেন এখানে, সেগুলোকে এক ধরনের অনুপাতে প্রকাশ করে নেওয়ার চেষ্টা করতে হবে। তো সেই চেষ্টাতে আমরা প্রথমে এখানে sec থিটাকে ভেঙে 1/cos লিখলাম, tan কে ভেঙে sin/cos লিখলাম। তাহলে হবে কি, নিচে এই যে cos আর cos গুণ করে cos² থিটা হয়, আর উপরে 1 এর সাথে sin থিটা গুণ হয়ে sin থিটা। ডান পাশে 2√θ থাকলো। এখন এরকম করে মানে ভেঙে নেওয়ার কারণে এই যে cos² কে ভেঙে আমরা সূত্রের মাধ্যমে এটাকে সাইনে রূপান্তর করতে পারবো। তাহলে সবই সাইনের মাধ্যমে প্রকাশ করা হয়ে যাবে। তো আমরা প্রথমে এই cos² থিটা এটাকে r গুণন করে, যে 2√3 এর সাথে r গুণন করে এক পাশে নিয়ে আসি। একই সাথে এখানে cos² থিটাকে 1 - sin² থিটা সূত্র দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ 2√3 এর সাথে এই যে cos² থিটাটা গুণ হওয়ার কথা সেটা গুণও হয়েছে, আবার একই সাথে সেই cos² কে ভেঙে 1 - sin² থিটা লেখা হয়েছে। আর এই যে এই sin থিটাটা এটাকে এক পাশে নিয়ে লেখা হয়েছে। তারপর এই 2√3 থিটার সাথে আমরা এই 1 - sin² থিটা এটা গুণ করে সবগুলো পদকে বাম পাশে এনে সাজিয়ে লিখে তারপর থিটার মান বের করার চেষ্টা করব। তো ওই ডান দিকের অংশে 2√3 গুণ করে পাওয়া গেছে হচ্ছে 2√3 - 2√3 sin² থিটা। তারপরে এই যেমনটা বলেছিলাম যে সবগুলো পদকে আমরা বাম পাশে নিয়ে আসবো। এই পদ স্কয়ার যুক্ত পদ এটাকে বাম পাশে এনে, এটা সামনে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেছে। সাইন থিটা আগের থেকে বাম পাশে ছিল তো সেটা প্লাস সাইন থিটা, আর যে 2√3 সেটাকেও বাম পাশে নিয়ে আসা হয়েছে তো এটা ঋণাত্মক হয়ে গেল, আর ডান পাশে রইল 0। এখন এটাকে মিডল টার্ম করব। এই একটু রুট ওভার যুক্ত পদ একটু বুঝতে হয়তো প্রবলেম হতে পারে। দুই পাশে গুণ করলে মাইনাস, 2 × 4, √3 গুণ করলে একটা 3 হয়, অর্থাৎ 3 × 4 = 12 হয়। 2√3 আর 2√3 গুণ করলে 12 হয়, -12 sin² থিটা। মাঝখানে আমরা 4 আর 3 নিয়ে ভাঙতে পারি, তাহলে এই যে +4 আর -3, তাহলে যোগ করে প্লাস সাইন থিটা হবে, আবার গুণ করলেই -12 sin² থিটা হবে। তারপরে এইখান থেকে আর এইখান থেকে প্রথম দুইটা পদ থেকে যদি আমরা 2 sin থিটা কমন নিই, এখান থেকে √3 আর sin থিটা থাকবে, √3 sin থিটা প্লাস এখান থেকে থাকবে হচ্ছে একটা 2 মাইনাস এই দুইটা পদ থেকে একটা √3 কমন নেওয়া যায়। 3 এর মধ্যে তো দুইটা √3 আছে, তাহলে একটা √3 কমন নিতে পারি। কমন নিলে এখান থেকে আরও একটা √3 থাকবে, sin থিটা থাকবে, মাইনাস এখান থেকে √3 কমন নিলে থাকবে হচ্ছে 2। মাইনাস কমন নেওয়া হয়েছে তাই এই মাঝখানে এই মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়।
এবারে এই √3 sin থিটা প্লাস 2, এখানকারও √3 sin থিটা প্লাস 2, এই দুইটা পদ, এই দুইটা রাশি কমন নিয়ে গেল। কমন নিলে এখান থেকে থাকবে হচ্ছে 2 sin থিটা আর মাইনাস √3। ডান পাশে শূন্য। এখন দুইটা রাশির গুণফল শূন্য যদি হয় তাহলে তাদের যে কোনো একটা শূন্য হতে পারে। প্রথম রাশি √3 sin থিটা প্লাস 2 = 0, অথবা এই দ্বিতীয় রাশি যেটা আছে 2 sin থিটা মাইনাস √3, এটা = 0 হতে পারে। এখন প্রথম রাশি যদি শূন্য হয়, এখান থেকে আমরা এই যে 2টাকে ডান পাশে নিয়ে গিয়ে পাবো হচ্ছে -2, আর √3টাকেও ডান পাশে নিয়ে গিয়ে ভাগ করে পাবো -2/√3। তো এটা আসলে গ্রহণযোগ্য না, কারণ একে তো ঋণাত্মক কোণ অবশ্য হয়, কোণের মান ঋণাত্মক হয়, কিন্তু এখানে যে 2/√3 এটা আসলে 1-এর থেকে একটা বড় সংখ্যা, অর্থাৎ এটা -1 পয়েন্ট সামথিং, এটার মান যদি আমরা বের করি -1 পয়েন্ট সামথিং, তো সাইনের মান -1-এর থেকে ছোট হয় না, সে কারণে এটা গ্রহণযোগ্য নয়। আর তারপর ডান পাশের যে আরেকটা অংশ আছে সেখান থেকে আমরা পাবো √3টাকে ডান পাশে, তারপর এই 2টা ডান পাশে নিয়ে গিয়ে ভাগ করে দিলে √3/2 হয়। √3/2 এটা হচ্ছে sin 60 ডিগ্রির মান, দুই পাশ থেকে সাইন বাদ দিয়ে দিলে আমরা থিটার মান পেয়ে যাব 60 ডিগ্রি। তো এটাই হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বর প্রশ্নের জন্য দৃশ্যকল্প 1 দরকার। একটা খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 18 মিটার দূরে ভূমি স্পর্শ করে। একটু অস্পষ্ট লাগছে আমার কাছে প্রশ্নটা। বলেছে যে ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ভাঙা অংশের সাথে কোন অংশটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেই বিষয়টা এখানে ক্লিয়ার করা হয়নি। এখন আমরা সাধারণত যেরকম করে থাকি এই ধরনের প্রশ্নে সেভাবে এটা সমাধান করেছি। ভাঙা অংশটা দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ধরে নিয়ে তারপরে হিসাবটা করা হয়েছে। এমনও হতে পারে যে ভাঙা অংশটা নিচে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কিন্তু সেই বিষয়টা এখানে পরিষ্কার করা হয়নি। এই টাইপের প্রশ্ন বেশিরভাগ হচ্ছে যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের মধ্যবর্তী কোণই 30 ডিগ্রি দেওয়া থাকে, তো সে কারণে দণ্ডায়মান অংশের সাথে যে কোণ তৈরি করবে সেই কোণটাকেই 30 ডিগ্রি ধরে নিয়ে এটার সমাধান করেছি। তো প্রশ্ন হচ্ছে যে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো সম্পূর্ণ খুঁটি একটা চিত্র এঁকে নিই, এখানে যে এ থেকে বি পর্যন্ত এটা যদি সম্পূর্ণ খুঁটি হয়, এটার উচ্চতাকে আমরা h ধরে নিচ্ছি, তারপরে এটা এই পি বিন্দুতে ভেঙে কিউ বিন্দুতে ভূমি স্পর্শ করে, তাহলে এই যে এইখানে কোণ, এই ভাঙা অংশ এটা, আর এই যে এটা হচ্ছে দণ্ডায়মান অংশ, এর মাঝখানের যে কোণ মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে 30 ডিগ্রি। আর হচ্ছে যে গাছের গোড়া থেকে 18 মিটার দূরে ভূমি স্পর্শ করার কথা বলা হয়েছে, তার মানে যে বি থেকে কিউ এই ডিস্টেন্সটা হচ্ছে 18 মিটার। বের করতে হবে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য অর্থাৎ h এর মান। আমরা এই ওপরের অংশ যেটা ভেঙে এইখানে এসেছে এই অংশটাকে x ধরে নিচ্ছি, অর্থাৎ a থেকে p পর্যন্ত এটাকে যদি x ধরি তাহলে এই pq এটাও তো সেই একই দৈর্ঘ্যটাই, pq সেটাও xই হবে। আর এই অংশ যদি x হয় তাহলে নিচের যে অংশটুকু দাঁড়িয়ে আছে দণ্ডায়মান অংশ সেটা হচ্ছে সম্পূর্ণ h থেকে ওপরের x মাইনাস, অর্থাৎ h মাইনাস x, এটা হচ্ছে এই p থেকে b বা bp এর মান। আমরা চিত্রে একটু বিবরণ দিয়েছি, মনে করি AB = h মিটার লম্বা একটি খুঁটি P বিন্দুতে ভেঙে Q বিন্দুতে ভূমি স্পর্শ করে। তাহলে BPQ, এই যে BPQ চিত্রে দেখতে পাচ্ছ এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আর BQ এই যে গাছের গোড়া থেকে ভূমি স্পর্শ করার যে স্থানটা Q বিন্দু তার দূরত্ব হচ্ছে 18 মিটার। ভাঙা অংশের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম হচ্ছে x, ভাঙা অংশ AP, তো সেটাই তো ভেঙে এপাশে এসেছে অর্থাৎ PQ হয়েছে, তার মানে AP PQ উভয়ই x। তাহলে দণ্ডায়মান অংশ যেটা BP, এই যে BP সেটা হবে হচ্ছে সম্পূর্ণ দৈর্ঘ্য x থেকে h থেকে ভাঙা অংশ x এর বিয়োগফল। এবার BPQ যে সমকোণী ত্রিভুজ তো এখানে একটাই BPQ, এই ত্রিভুজ থেকে আমরা প্রথমে এই যে এই বাহু ব্যবহার করে x এর মান বের করব, তারপরে x এর মানটা যদি বের করতে পারি তারপরে যে এই বাহুর সাথে যে কোনো এক বাহুর অনুপাত নিয়ে h এর মানটাও বের করতে পারবো, অর্থাৎ সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য বের করতে পারবো। আচ্ছা, আমি মনে হয় কোনো এক সময় এটা গাছের কথা বলেছিলাম, এটা গাছ না খুঁটির কথা বলা হয়েছে, তো সেটা যাই হোক, গাছ হোক বা খুঁটি হোক ঘটনা একই। তো ত্রিভুজ BPQ থেকে আমরা এখানে সাইন এর অনুপাত নিয়েছি, কারণ হচ্ছে যে এই যে এই কোণ, একটু কোণের ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। এটা যখন মানে আমাদের বিবেচ্য কোণ, সূক্ষ্ম কোণ, তখন এই কোণের বিপরীত যে বাহু সেটাকে আমাদের বিপরীত বাহু বা লম্ব বুঝে নিতে হবে। আর এই কোণ সংলগ্ন এই যে এই বাহু এটা হচ্ছে ভূমি। অতিভুজ বরাবর সমকোণের বিপরীত দিকে যে বাহুটা থাকে সেটাই। তো আমরা হচ্ছে যে এই x এর মান অর্থাৎ অতিভুজের মান বের করতে চাই, আর এখানে লম্ব
বা বিপরীত বাহুর মান দেয়া আছে 18 মিটার। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সাইনের সম্পর্ক, তো সে কারণেই এখানে সাইনের অনুপাত নেওয়া হয়েছে। সাইন কোণের মান হচ্ছে এক্ষেত্রে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বি কিউ ডিভাইডেড বাই অতিভুজ পি কিউ। বি কিউ এর মান 18 সেটা প্রশ্নে দেয়া আছে, আর পি কিউ সেটাকে আমরা এক্স ধরে নিয়েছি, আর এর পাশে সাইন 30 এর মান হচ্ছে হাফ। তো যদি আর গুণন করে দেই, এক্স ইজ ইকুয়াল টু 18 দুগুণা 36। এক্স এর মান পেয়ে গিয়েছি, এখন হচ্ছে আমাদের এইচ এর মান বের করতে হবে। এইচ, এই যে এই বাহুতে এইচ আছে, এইচ মাইনাস এক্স, এক্স এর মান যেহেতু আমরা জানি, তাহলে এই বাহুর সাথে এই বাহু অথবা এই বাহু যে কোনো এক বাহুর অনুপাত নিয়ে হচ্ছে যে এইচ এর মান এখান থেকে বের করা সম্ভব। তো এখানে আবার এই বাহুটার সাথে অর্থাৎ লম্ব আর হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি অর্থাৎ ট্যানের অনুপাত নিয়ে পরে অংশটা করা হয়েছে। ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বি কিউ আর ভূমি হচ্ছে বিপি। বি কিউ এর মান 18 আর বিপি এইচ মাইনাস এক্স, এদিকে ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এবার যদি আর গুণন করা হয় তাহলে এই এইচ মাইনাস এক্স এর সাথে 1 গুণ হয়ে যাবে, একই সাথে এখানে এক্স এর মান 36 যেটা আগের অংশে বের করা হয়েছে সেই মানটা বসিয়ে দেওয়া হয়েছে, এইচ মাইনাস 36, আর এই 18 এর সাথে √3 গুণ হয়ে 18√3 এক সাইডে। তো তাহলে এইচ ইজ ইকুয়াল টু মাইনাস 36টা ডান পাশে গিয়ে যোগ হয়ে যাবে, 18√3 এর সাথে 36 যোগ করলে আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করলে পাবো হচ্ছে 67.177। একটা প্রায় লিখে দিতে হবে, কারণ হচ্ছে আসন্ন মান 3 ঘর পর্যন্ত লেখা হয়েছে। তো এইচ এর মান এটাই, তো অর্থাৎ হচ্ছে যে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য 67.177 মিটার প্রায়। পরবর্তী প্রশ্ন 8 নম্বর উদ্দীপকে আছে যে একটা সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে 40 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ D1 ইজ ইকুয়াল টু 36 সেন্টিমিটার। ক নম্বর প্রশ্নে একটা সুষম ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। সুষম ষড়ভুজ মানে হচ্ছে যার 6টা সমান সমান বাহু আছে। তো এরকম ষড়ভুজ এর মানে ক্ষেত্রফল বের করার একটা সূত্র আছে, আমরা সেই সূত্রতে এখানে লিখেছি। তার আগে এখানে তথ্যগুলো লিখে নিয়েছি। সুষম ষড়ভুজের বাহুর সংখ্যাকে n দিয়ে প্রকাশ করা হয়। ষড়ভুজ, ষড় মানেই তো 6, তার মানে 6টা বাহু, ভুজ মানে বাহু, 6টা বাহু অর্থাৎ বাহুর সংখ্যা হচ্ছে 6। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ দিয়ে প্রকাশ করেছি, প্রশ্নে দেয়া আছে 5 সেন্টিমিটার, এ ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। আর ষড়ভুজের ক্ষেত্রফলের, এটা কেবল ষড়ভুজ না, যে কোনো বহুভুজের ক্ষেত্রফলের আসলে সূত্র এটা, na²/4 cot 180 ডিগ্রি বাই n। n মানে হচ্ছে বাহুর সংখ্যা, সেটা হলো 6, এ বাহুর দৈর্ঘ্য 5, মান বসানো হয়েছে এখানে, n এর মান আবার 6। তারপর হিসাব করে দিলে আমরা এই ষড়ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। এখানে 5 স্কোয়ার করলে 25, তার সাথে 6 গুণ করে নিচের 4 এর সাথে যদি একটু কেটে ছোট করা হয় তাহলে 75/2 হবে। আর এখানে 180কে 6 দিয়ে ডিভাইড করলে পাবো হচ্ছে 30 ডিগ্রি। cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। √3 এই 75/2 এর সাথে যদি গুণ করে দেওয়া হয় তাহলে এটার যে আসন্ন মান পাবো সেটা হচ্ছে 64.952 বর্গ সেন্টিমিটার প্রায়। যেহেতু আসন্ন মান তাই একটা প্রায় লিখে দিতে হবে। খ নম্বর প্রশ্নে সামান্তরিকটার অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। যে সামান্তরিকের সন্নিহিত বাহু হচ্ছে 40 সেন্টিমিটার আর 30 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে D1 ইজ ইকুয়াল টু 36 সেন্টিমিটার। অর্থাৎ ক্ষুদ্রতম ছোট কর্ণটা দেয়া আছে, আর বড় কর্ণ বা অপর কর্ণ যেটা সেই কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তো এইরকম একটা প্রশ্ন আমাদের বইতে সমাধান করে দেয়া আছে উদাহরণে, তো সেটা বেশ একটু কঠিন। তো এখানে আমি একটু অন্য আরেকটা নিয়মে করেছি। যাদের উচ্চতর গণিত আছে তাদের এটা জানার কথা। উচ্চতর গণিতে একটা উপপাদ্য আছে, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, সেই উপপাদ্যটা ব্যবহার করে এটা সমাধান করেছি। তাতে করে এটা একটু ছোট হয়। যারা জানো তো ভালো কথা, আর যারা জানো না তারা একটু ভালো করে খেয়াল করো, খুবই সহজ বিষয়টা। একটু চিত্র দেখে আগে একটু বোঝার চেষ্টা করি যে ABCDটা হচ্ছে একটা সামান্তরিক। আমরা ধরে নিয়েছি চিত্র আঁকতে হবে, চিত্র সাপেক্ষে আমরা এই দৈর্ঘ্যটা নির্ণয় করবো, সেজন্য চিত্র আঁকাটা জরুরি। সামান্তরিক ABCD, এটার সন্নিহিত বাহু 40, আর সন্নিহিত বাহু মানে হচ্ছে যে এই যে সংযুক্ত দুইটা বাহু, এটা
40 হলে এটা 30, বড়টা 40 আর এটা 30, অথবা এটা 30 এটা 40, একই তো, সমান্তরিকের বিপরীত বাহু সমান, এটা 40 হলে এটাও 40, এটা 30 হলে এটাও 30। আর এইখানে যে দুইটা কর্ণ আছে, এসি একটা কর্ণ আর একটা হচ্ছে বিডি কর্ণ, তো এর মধ্যে যেটা দেখতে ছোট সেটাকে আমরা 36 দিয়েছি। প্রশ্নে বলেছে ক্ষুদ্রতর কর্ণ হচ্ছে 36, সে কারণে ছোটটাকে আমরা এখানে 36 ধরে নিলাম। এসি কর্ণ, এটা দৈর্ঘ্য বের করতে হবে। তো এখানে একটু বিবরণ দিয়েছি যে মনে করি এবিসিডি একটা সামান্তরিক, যার এবি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু 40, এবি সিডি এগুলো হচ্ছে 40 সেন্টিমিটার করে, আর এডি বিসি এগুলো হচ্ছে 30 সেন্টিমিটার করে, এবং ক্ষুদ্রতম কর্ণ বিডি ইজ ইকুয়াল টু 36 সেন্টিমিটার। এই যে বিডি এটা হচ্ছে 36 সেন্টিমিটার। সামান্তরিকটার অপর কর্ণ এসি এবং কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। এটা সামান্তরিকের একটা মানে প্রমাণিত সত্য। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখানে সমদ্বিখণ্ডিত মানে যে বিন্দুতে ছেদ করেছে সেটার নাম ও দেয়া হয়েছে, তো তাই এখানে পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে এই কথা লিখেছি। এখন যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে এই যে এই পাশের ওডি এতটুকু হচ্ছে এই যে পুরো কর্ণ 36, 36-এর অর্ধেক হবে। আবার একইভাবে ওবি সেটাও হচ্ছে 36-এর অর্ধেক অর্থাৎ 18। তো আমরা লিখেছি যে তাহলে বিও ইজ ইকুয়াল টু ওডি বা ডিও ইজ ইকুয়াল টু হচ্ছে 36-এর হাফ অর্থাৎ 18 সেন্টিমিটার। এখন যেমনটা বলছিলাম অ্যাপোলোনিয়াসের সূত্র, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য বা সূত্র। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা হচ্ছে এখানে এই ত্রিভুজটার কথা চিন্তা করো, এই যে এ ডি সি, যে কোনো একটা ত্রিভুজের দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, যে কোনো একটা ত্রিভুজ, আমি একটু এখানে দেখানোর চেষ্টা করি। এই যে ধরো যে এটা হচ্ছে একটা ত্রিভুজ, এর দুইটা বাহু, একটা হচ্ছে এডি আর একটা ডিসি। এই যে কোনো দুইটা বাহু, এই দুই বাহুর উপর অঙ্কিত যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ এটাকে আমরা এডি স্কোয়ার লিখতে পারি, এটার বর্গ, আর এটা হচ্ছে সিডি স্কোয়ার। এই যে এখানে লিখেছি এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, অর্থাৎ যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি। সেটা হয় কি যে এই তৃতীয় বাহুর যে সমদ্বিখণ্ডক মধ্যমাটা আছে, তৃতীয় বাহু হচ্ছে এইটা, এটার যে সমদ্বিখণ্ডক মধ্যমা, যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তো তাহলে এই যে এটা হচ্ছে মধ্যবিন্দু হবে এই কর্ণের, এটা মধ্যবিন্দু, তো তার মানে হচ্ছে ডিও হলো মধ্যমা। তো আমরা এটা তৃতীয় বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা বলতে পারি ডিও এটাকে। তো তৃতীয় বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার বর্গ এবং এই তৃতীয় বাহুটা যে সমদ্বিখণ্ডিত হয়েছে তার যে কোনো একটা অংশ এও অথবা ওসি, এদের যে কোনো একটা অংশের বর্গের যোগফলের দ্বিগুণের সমান হয়। ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহুর মধ্যমার বর্গ এবং ওই তৃতীয় বাহুর অর্ধেকের বর্গের যোগফলের দ্বিগুণের সমান হয়। এই হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। তো এই উপপাদ্যটা খেয়াল রাখলে বাকি কাজটুকু খুব সহজ হয়ে যাবে এবং ছোট হয়ে যাবে। আর তা না হলে বইতে আমাদের গণিত বইতে যেভাবে উদাহরণে যে অঙ্কটা করে দেয়া আছে এই টাইপের একটা অঙ্ক, সেটা অনেক বড় একটা সমাধান। তো এখানে এডি এর মান আমরা জানি 30, সিডি সেটা হচ্ছে 40, ডিও সেটাও জানি 18, শুধু এও এর মান জানি না। তো এখান থেকে এই সমীকরণ থেকে হিসাব করে আমরা এখান থেকে এও এর মান বের করব। এও যদি বের করতে পারি তাহলে তো এসিও জানা যাবে, কারণ এও হচ্ছে এই এসি এর অর্ধেক, বৃহত্তর কর্ণ এসি তার অর্ধেক হচ্ছে এও। তো এও এর মান বের করতে পারলে সেটাকে 2 দিয়ে গুণ করলেই এসি এর দৈর্ঘ্য পাওয়া যাবে, অর্থাৎ অপর কর্ণ যেটা বের করতে বলা হয়েছে। তো এখানে 30 স্কোয়ার করলে হচ্ছে 900, 40 স্কোয়ার করা হয়েছে, এখানে 18 সেটারও স্কোয়ার করা হয়েছে। তারপর এ পাশে এই যে 900 আর 1600 যোগ করে 2500, এ পাশে যে 2টা আছে সেই 2টাকে এ পাশে এনে ভাগ করে দিলে 1250 পাওয়া যাবে। তারপরে এই পাশে 324, সেটাকে বাম পাশে এনে 1250 থেকে বিয়োগ করে দিলে পাওয়া যাবে হচ্ছে 926। তো সেই 926টাকে ডান পাশে লেখা হয়েছে, আর এদিকে যে এও স্কোয়ার ছিল সেটাকে বাম পাশে লিখেছি স্কোয়ার, সেটা ডান পাশে গেলে রুট ওভার হয়, অর্থাৎ উভয় পক্ষে বর্গমূল করলে এখানে হবে এও, আর ডান পাশে 926-এর বর্গমূল করে 30.43 সেন্টিমিটার। এটা হচ্ছে এও এর মান, অর্থাৎ অপর কর্ণের অর্ধেক। তো আমাদেরকে অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে।
এ ও এর মানকে আমরা 2 দিয়ে যদি গুণ করি তাহলে অপর কর্ণ এসি এর মান পেয়ে যাব। তো 2 ইন্টু এ ও আমরা বের করেছি হচ্ছে 30.43, 2 এর সাথে সেটা গুণ করে দিলে 60.86 সেন্টিমিটার। 8-এর গ নম্বর প্রশ্নে আছে যে একটা রম্বসের পরিসীমা উদ্দীপকের সামান্তরিকটার পরিসীমার সমান এবং ক্ষুদ্রতর কর্ণ D1 হলে রম্বসটার ক্ষেত্রফল নির্ণয় করো। D1 মানে হচ্ছে 36 সেন্টিমিটার, উদ্দীপকে সেটা দেয়া আছে। আর বলা হয়েছে রম্বসের পরিসীমা হচ্ছে উদ্দীপকের সামান্তরিকের পরিসীমার সমান। তো সামান্তরিকের পরিসীমাটা আমরা যদি বের করি তাহলে সেটাই হবে হচ্ছে রম্বসের পরিসীমা। সামান্তরিকের সন্নিহিত দুইটা বাহু দেয়া ছিল হচ্ছে 40 আর 30, অপর দুইটা বাহু তো এই 40 আর 30ই হবে, অর্থাৎ বিপরীত বাহু তো সমান হয়। তো তাহলে এটা ওই যে আয়তক্ষেত্রের যে পরিসীমা সূত্র আছে সেই সূত্র দিয়ে আমরা সামান্তরিকের পরিসীমা বের করতে পারি। তবে এখানে সূত্রে যেমনটা দৈর্ঘ্য প্রস্থ লেখা হয়, এখানে আমরা দৈর্ঘ্য প্রস্থ লিখবো না, কারণ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ হতে গেলে সেটা মানে আয়তাকার ক্ষেত্র হতে হয়, কিন্তু সামান্তরিক তো আর আয়তক্ষেত্র না। তো আমরা সূত্র না লিখে আমরা সরাসরি মান বসিয়েছি। 2 ইন্টু 40 প্লাস 30, 30-40 যোগ করে 70, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 140। তো তাহলে প্রশ্ন মতে রম্বসের পরিসীমা তো এই সামান্তরিকের পরিসীমার সমান, অর্থাৎ 140 সেন্টিমিটার। রম্বসের পরিসীমা যদি 140 সেন্টিমিটার হয় তাহলে রম্বসের এক বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে 140কে 4 দিয়ে ভাগ করে 35 সেন্টিমিটার, কারণ রম্বসে তো সমান সমান 4টা বাহু আছে। তো এই কারণে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলেই এক একটা বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। আমরা রম্বসের এক বাহুর দৈর্ঘ্য বের করেছি 35 সেন্টিমিটার। প্রশ্নে ক্ষুদ্রতম কর্ণ দেয়া আছে D1 অর্থাৎ 36 সেন্টিমিটার। বের করতে হবে হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে হাফ ইন্টু D1 ইন্টু D2 অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফল। তো একটা কর্ণ তো প্রশ্নে দেয়া আছে, অন্য কর্ণটা বের করতে হবে। আমরা একটা চিত্র এঁকে নিলাম রম্বসের, ABCD রম্বস, এটার প্রত্যেকটা বাহু 35 সেন্টিমিটার করে, সেটা আমরা আগের অংশে বের করেছি। প্রথমে একটা কর্ণ এসি বিডি, দুইটা কর্ণ আছে এখানে, বিডিটা ক্ষুদ্রতর কর্ণ, তো এটা হচ্ছে 36 সেন্টিমিটার D1। অপর কর্ণটা বের করতে পারলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তো আমরা একটু চিত্রের বিবরণ দিই। মনে করি এবিসিডি একটা রম্বস যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 35 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতর কর্ণ বিডি, যেটাকে D1 দিয়ে প্রশ্নে বলা হয়েছে, D1 ইকুয়াল টু হচ্ছে 36 সেন্টিমিটার। একটা তথ্য আমরা এখানে লিখে নিয়েছি যে জানা আছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা আগের প্রশ্নটাতে খ নম্বরে সেখানে সামান্তরিকের কথা বলেছিলাম যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। রম্বসও আসলে কিন্তু একটা সামান্তরিক, কারণ সামান্তরিকের সব বৈশিষ্ট্য রম্বসের মধ্যে আছে। বিপরীত বাহু সমান্তরাল হলেই সেটা সামান্তরিক হয়। তো এই কারণে এই রম্বসের কর্ণ দুইটাও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আর রম্বসের বেলাতে এক্সট্রা আরেকটা বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে এই যে এই সমকোণে, রম্বসের কর্ণ দুইটা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো তাহলে এই যে এই কর্ণ বিও অথবা ডিও, সেগুলো হচ্ছে এই 36-এর অর্ধেক হবে, অর্থাৎ 18 সেন্টিমিটার। তো এটা নির্ণয় করে নিয়েছি। এবং যে কোনো একটা কোণ মাঝখানে এই যে এও বি অথবা বিওসি, সিওডি অথবা এওডি, তো যে কোনো একটা কোণ, প্রত্যেকটা কোণই এখানকার সমকোণ হবে 90 ডিগ্রি। তো আমরা এখানে এওবি কোণ, সেটার মান লিখেছি হচ্ছে এক সমকোণ। তাহলে এওবি যে সমকোণী ত্রিভুজটা এ ও বি, এই কোণ যেহেতু সমকোণ, তাহলে এওবি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এটা সমকোণ হলে এবিটা হচ্ছে তার অতিভুজ। অতিভুজের বর্গ অন্য দুই বাহুর বর্গের যোগফলের সমান, পিথাগোরাসের সূত্রানুসারে। তো সেই তথ্য ব্যবহার করে আমরা এখান থেকে এ ও এর মান বের করতে পারি। যেহেতু বিও জানি, এ বি জানি, তো এ ও এর মান এখান থেকে অর্থাৎ পিথাগোরাসের সূত্র ব্যবহার করে বের করতে পারি। আর এ ও হচ্ছে এসি কর্ণের অর্ধেক। তো এ ও বের করতে পারলে সেটাকে 2 দিয়ে গুণ করলেই আমরা এসি বা বৃহত্তর যে কর্ণটা সেটার মান পেয়ে যাব। তো আমরা এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে লিখেছি যে এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার। এ ও এটার মান বের করতে হবে, এই রাশিটা এই পদটা থাকলো। বি ও হচ্ছে 36-এর অর্ধেক 18 স্কোয়ার আছে, আর এ বি হচ্ছে 35, এটার উপরে স্কোয়ার আছে। 35 স্কোয়ার করলে 1225 হয়, আর 18 স্কোয়ার করলে 324, সেটা ডান পাশে এসে মাইনাস হয়ে গেছে, মাইনাস করলে পাওয়া যাবে হচ্ছে 901। এ ও স্কোয়ার তার মান হচ্ছে 901। তো তাহলে এ ও ইজ ইকুয়াল টু স্কোয়ারটা এই পাশে এসে রুট ওভার। তো আমরা এখানেই এটা রুট করে দশমিকের মান না বের করে, এখন যেহেতু আমাদের হিসাব শেষ হয়নি, তো এটা আপাতত এরকম রেখে দিলাম। বৃহত্তর কর্ণটা তাহলে হবে এসি ইজ ইকুয়াল টু হচ্ছে এর দ্বিগুণ, এ ও এর দ্বিগুণ, অর্থাৎ 2 ইন্টু রুট 901 সেন্টিমিটার।
আমাদের উদ্দেশ্য মানে শেষ উদ্দেশ্য হচ্ছে রম্বসটার ক্ষেত্রফল নির্ণয় করা, প্রশ্নে যেটা বলেছে। তো এটার রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু D1 ইন্টু D2 অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফল। তো আমরা যে চিত্র এঁকেছি সেখানে কর্ণ একটা হচ্ছে AC, যেটার মান কেবল বের করলাম, আর অন্য কর্ণের দৈর্ঘ্য BD, যেটা দেয়া আছে 36 সেন্টিমিটার। তো এগুলোর মান বসিয়ে দেওয়া হয়েছে। তারপর বাকি কাজ এখানে এই 2 এর সাথে এই 2 কে কেটে দেওয়া যায়, রুট 901 আর 36 গুণ করলে পাওয়া যাবে হচ্ছে 1080.60 বর্গ সেন্টিমিটার, যেহেতু এটা ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার। আর একটা প্রায় লিখে দেওয়া হয়েছে, যেহেতু এখানে 2 ঘর পর্যন্ত আসন্ন মান লেখা হয়েছে। এই অংশের শেষ প্রশ্নটা হচ্ছে 9 নম্বর। উদ্দীপকে দুইটা চিত্র দেওয়া আছে, একটা বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে একটা আয়তাকার ক্ষেত্র দেখতে পাচ্ছ তোমরা চিত্র 1-এ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 8 আর 6 মিটার। আর ডান পাশে চিত্র 2, সেখানে একটা সিলিন্ডারের চিত্র দেওয়া আছে, যেই সিলিন্ডারের মাঝখানে লেখা আছে হচ্ছে 2262 সেন্টিমিটার কিউব, অর্থাৎ এটার আয়তন দেওয়া আছে। আর এটার হাইট বা উচ্চতা দেওয়া আছে হচ্ছে 20 সেন্টিমিটার। ক নম্বর প্রশ্নে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 7 সেন্টিমিটার হয়, প্রত্যেক বাহু আমরা এটাকে a দিয়ে প্রকাশ করে নিতে পারি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 a স্কয়ার। তো এর মান হচ্ছে 7, স্কয়ার করলে 49, তার সাথে √3/4 যদি গুণ করে দিই, সে কাজে তো ক্যালকুলেটর আমাদের সাহায্য করবে, তাহলে গুণফল হবে হচ্ছে 21.22 বর্গ সেন্টিমিটার প্রায়। খ নম্বর প্রশ্নটা হচ্ছে চিত্র 1-এ গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তো চিত্রটা দেখতে পাচ্ছ তোমরা, গাঢ় অংশটা হচ্ছে কি, যে আয়তক্ষেত্রের বাইরে বৃত্তের ভেতরে যে অংশটা আছে সেই অংশটুকু এখানে গাঢ় করা আছে। তো সেটা বের করতে গেলে আমাদের প্রথমত বৃত্তের ক্ষেত্রফল জানা দরকার। বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা মাইনাস করি, তাহলেই ওই যে গাঢ় অংশটুকু আছে সেই অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে। তো বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে বৃত্তের ব্যাসার্ধ জানা দরকার। বৃত্তের ব্যাসার্ধ এখানে যেহেতু এটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত আয়তক্ষেত্র, তো এইরকম আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা হবে হচ্ছে বৃত্তের ব্যাসের সমান। তো সে কারণে আমরা প্রথমে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা বের করব। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 মিটার আর প্রস্থ 6 মিটার প্রশ্নে দেয়া আছে, চিত্রের মধ্যে দেয়া আছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে 6 × 8 = 48 বর্গ মিটার। ক্ষেত্রফলটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে, ক্ষেত্রফল বের করে রেখে দিলাম। বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসের কথা বলছিলাম। বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস সেটা হবে হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমান, যেহেতু আয়তক্ষেত্রটা বৃত্তে অন্তর্লিখিত সেই কারণে। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি, √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ হলো 6। তো এটা হিসাব করলে 64 + 36 যোগ করলে 100 হয়, সেটার রুট করে দিলে 10 মিটার। অর্থাৎ বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস হচ্ছে 10 মিটার। ব্যাস যদি 10 মিটার হয়, তাহলে এটার ব্যাসার্ধকে r দিয়ে প্রকাশ করব। 10/2 ব্যাসের অর্ধেক, অর্থাৎ 5 মিটার। তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, সূত্র জানি আমরা, পাই r²। r এর মান বের করেছি 5 স্কয়ার, 5 স্কয়ার করলে 25, তার সাথে পাই হচ্ছে 3.1416, মান বসিয়ে যদি গুণ করে দেই তাহলে পাবো 78.54 বর্গ মিটার। বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এটা, আর আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা প্রথমেই বের করেছিলাম 48 বর্গ মিটার। এখন বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা মাইনাস করি, তাহলেই গাঢ় অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে, আর সেটা মাইনাস করে পাওয়া যাচ্ছে হচ্ছে 30.54 মিটার স্কয়ার। 9 নম্বর প্রশ্নের গ নম্বরে আছে চিত্র 2-এ সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। সিলিন্ডারের সমগ্র তল মানে হচ্ছে বক্রতল আর বৃত্তাকার তলের সমষ্টি। তো সেটা বের করতে গেলে এখানে সিলিন্ডারের উচ্চতা দেখতে পাচ্ছি, চিত্রে উচ্চতা দেয়া আছে। ব্যাসার্ধ জানা দরকার, সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ বা সিলিন্ডারের ব্যাসার্ধ অর্থাৎ r দিয়ে যেটাকে প্রকাশ করা হয় সেই মানটা জানা দরকার, কিন্তু সেটা দেয়া নাই। দেয়া আছে হচ্ছে এখানে ভলিউম অর্থাৎ আয়তন। তো আয়তন আর উচ্চতা এই তথ্য ব্যবহার করে আমরা প্রথমে ব্যাসার্ধ r এর মান বের করব। সিলিন্ডারের উচ্চতা h = 20 সেন্টিমিটার, মানগুলো লিখে নিয়েছি। আর আয়তন হচ্ছে 2262 ঘন সেন্টিমিটার। সিলিন্ডারের আয়তনের সূত্র আমরা জানি, পাই r²h। আয়তনের এখানে এই সূত্রটা লিখে দিতে পারি, ডান পাশে যে মান ছিল সেটাই। পাই মানে হচ্ছে 3.1416, আর এর মান আমরা জানি না, সেটা বের করতে চাই। আর h এর মান হচ্ছে 20। তো
তো এই 3.1416 20 এর সাথে গুণ করে সেগুলো যদি ডান পাশে নিয়ে গিয়ে ভাগ করে দিই, অথবা একবারে এইভাবে করে একবারে হিসাব করে দিলে এটা 36 পয়েন্ট সামথিং, খুবই মানে 00 দশমিকের পরে 00 2-3টা জিরো থাকে, তারপর খুবই সামান্য একটা সংখ্যা। তো সেজন্য এটাকে অ্যাভয়েড করতে পারি। 36 পূর্ণ সংখ্যা লেখা হয়েছে। আর স্কোয়ারের মান যদি 36 হয়, তাহলে আর এর মান হচ্ছে 36 এর বর্গমূল করে 6 সেন্টিমিটার। তো এটা বের করলাম হচ্ছে সিলিন্ডারের ব্যাসার্ধ। আমাদেরকে বের করতে বলেছে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। সিলিন্ডারের দুই ধরনের তল, প্রথমে যেমনটা বলেছিলাম, একটা হচ্ছে বক্রতল আর দুই পাশে দুইটা বৃত্তাকার তল। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, যেহেতু দুই পাশে দুইটা বৃত্তাকার তল থাকে এ কারণে 2 পাই আর স্কোয়ার। আর বক্রতল বা চারপাশে যে তলটা আছে সেই তলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর এইচ। এখান থেকে আমরা 2 পাই আর কমন নিয়ে একটু ছোট করে নিতে পারি। অনেকে অবশ্য আবার এইভাবে করে সূত্রটা প্রয়োগ করে, সেটাও করতে পারো যদি মনে থাকে। 2 পাই আর যদি কমন নেওয়া হয়, এখান থেকে আরও একটা আর থাকবে মাঝখানে প্লাস, এখান থেকে 2 পাই আর কমন নিলে থাকবে হচ্ছে এইচ। এরপর বাকি কাজটুকু খুব সহজ, মান বসিয়ে যদি হিসাব করে দিই, পাই হচ্ছে 3.1416, আর এর মান উপরের অংশে বের করেছি 6, এখানে ব্র্যাকেটের মধ্যেও 6 প্লাস 20, 6 আর 20 যোগ করে দিয়ে 26, তার সাথে এগুলো সব যদি গুণ করে দেওয়া হয় তাহলে পাবো হচ্ছে 980.1792 বর্গ সেন্টিমিটার প্রায়। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।